শাশুড়িকে বললাম আপনাকে আমি আলুর একটা নতুন রেসিপি বানিয়ে খাওয়াবো যা আপনি কখনোই খাননি। আর শাশুড়িও খুব খুশি হয়ে গেছে, যে চিন্তা করলো তার বউ আজকে তাকে ইউনিক কিছু বানিয়ে খাওয়াবে। আর এটা বানানোর পর আমার শাশুড়ি দেখে আমাকে যা বললো এটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আমি ফারজানা, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকেও আমার মাটির চুলায় রান্না করব, তাই আগে রান্নাগুলো যে ছাইগুলো ছিল এই ছাইগুলো উঠাই আগে পরিষ্কার করতে হবে। চুলায় রান্না করতে হলে অবশ্যই আপনাকে চুলা আগে ঠিক করে নিতে হবে, ছাই উঠিয়ে নিতে হবে। আর আমি এখানে মাটির পাতিলেই রান্না করব। এটা আমি বাসা থেকে নিয়ে আসছি গ্রামে, যাতে মাটির চুলায় মাটির পাতিল দিয়ে রান্না করতে পারি। তো এদিকে আমি পানি বসিয়ে দিলাম আলু সিদ্ধ করার জন্য। আসলে গাইস, শাশুড়িরা কি এরকমই হয় বলতো? আমার শাশুড়ির এই রিভিউটা দেখে আমার মনটা খুবই খারাপ হয়ে গেছে। যখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে যায় তখন আমার শাশুড়ি এই রান্নার দিয়ে একটা কমেন্ট করে। এই কমেন্টটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। উনি চাইলে খুব সুন্দর করে একটা কমেন্ট করতে পারতো। আচ্ছা যাই হোক, তো আমি এখন চুলায় আগুন ধরাচ্ছি। আর আগুন ধরাতে বাইরে এত কষ্ট মাটির চুলায় আগুন ধরাতে। আজকে হাল ছাড়বো না আমি, আর আজকে শাশুড়িকে দিই নেই। আজকে চিন্তা করলাম আমি মাটির চুলায় আগুন ধরাবো। আর এটা নতুন চুলার কারণে এটাতে আগুন ধরতে একটু সময় লাগে, কষ্ট হয়। আর আজকে যে রান্নাটা করতেছি এটা কিন্তু শীতকালে সবাই খেয়ে থাকে। এই রান্নাটা কিন্তু কম আর বেশ সবার খুব পছন্দ। আর এটা কিন্তু উত্তরবঙ্গের একটা বিখ্যাত খাবার। তো সেক্ষেত্রে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ যা যা প্রয়োজন হয় সবকিছু কিন্তু গুছিয়ে নিয়েছি। আলুগুলো যখন ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং আলুগুলো পরিষ্কার করে এগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। এরপর হচ্ছে আপনাকে পেঁয়াজ, কাঁচামরিচ সবকিছু কিন্তু ভালো করে প্রথমে কষিয়ে নিতে হবে। হয়তো তোমরা অনেকেই বুঝে গেছো যে আজকে আমি কি রান্না করতে পারি। যারা বুঝছো তারা এখনই কমেন্ট করে বলো যে আমি আজকে কি রান্না করলাম। চুলার আগুন কিন্তু খুব সুন্দর করে জ্বলতেছে। আজকে চুলার আগুনটা অনেক সুন্দর করে জ্বলতেছে। তো রান্নাটাও আমি কিন্তু খুব ইজিলি করে ফেলতে পারতেছি। তো সব মশলা দেওয়ার পর একসাথে সবকিছুকে আমি কষিয়ে নিব এবং মশলাগুলো কষিয়ে গেলে আলুগুলোকে যেগুলো ম্যাশ করে নিচ্ছি সেগুলোকেও ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আলুর এই তরকারিটা কিন্তু আমি অল্পই রান্না করব, কারণ এই বাড়িতে সবার হচ্ছে ডায়াবেটিস, সবাই আলু কম খায়। আমার শাশুড়ি ডায়াবেটিস মাঝে মধ্যে থাকে, আবার মাঝে মধ্যে চলে যায়। তো সেই জন্য আমি খুশিতে ওনার জন্য বানাতে গেলাম। তো তোমরা সবাই বুঝেই ফেলছো আমি আলুর ঘাটি রান্না করতেছি। এই জন্য আলুগুলাকে একদম ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। শীতকালে কিন্তু আমার কাছে আলু ঘাটিটা অনেক বেশি ভালো লাগে, যখন হচ্ছে পেঁয়াজের পাতা, ধনিয়া পাতা থাকে এগুলো কিন্তু তখন রান্না করে খেতে অনেক মজার হয়। আলু ঘাটিটা যখন ঘনাই আসবে মানে হয়ে যাবে, তখন একটা ডিম ভেজে ডিমটা উপর দিয়ে দিবেন। ডিমের ফ্রাইটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি, সমস্যা নেই, ডিম ভাজি তো আপনারা সবাই জানেন। দিয়ে দিলাম কি আমার আলুর ঘাটি কিন্তু হয়ে গেছে। তারপর আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম অনেকগুলো। ধনিয়া পাতা দেওয়ার পরে এখানে কিন্তু মেন কাজটা এখনো রয়ে গেছে, সেটা হচ্ছে যে রসুন, পেঁয়াজ এবং লাল মরিচের বার্গার দিতে। এই বার্গারটা দিলে কিন্তু আলুর ঘাটির টেস্ট আরো দ্বিগুণ হয়ে যায়। এই পর্যায়ে রান্নাটা শেষ হলো তখন আমার শাশুড়ি এসে দেখে বললো যে এটা কি রান্না করলে, এটা তো আলুর ডালে না রান্না করলি। কি বললো যে এটা বুঝি ইউনিক হলো, এগুলো আমরা কত খাইছি আগে, আলুর ডাল বলতাম আমরা, তোরা বলিস আলুর ঘাটি। আবার বললো যে কত দিন যায় আরো কত কিছু দিয়ে দেখমু তোদের রং ঢং। গাইস এগুলো কোনো কথা হলো বলতো? আচ্ছা যাই হোক, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মজা করে বলছে, উনি জানতোই আমি কি রান্না করব। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।